ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা ক্লাস 12 এর সেকেন্ড ক্লাস শুরু করব। যদি তোমরা এখন আমার ফার্স্ট ক্লাস না দেখে থাকো তাহলে আমার আই বাটনে যে ফার্স্ট ক্লাসের লিঙ্কটি থাকবে সেই লিঙ্কটিতে ক্লিক করে প্রথমে ফার্স্ট ক্লাসটা দেখে নাও, তারপরে এই সেকেন্ড ক্লাসটা শুরু করবে। আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, তার সঙ্গে বেল বাটনটি প্রেস করবে যাতে নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের মোবাইলে তোমরা সর্বপ্রথম ভিডিওগুলি পেয়ে যাও এবং সেই ভিডিওটি দেখে তোমরা পড়াশোনাটা চালিয়ে যেতে পারো। আর আমার ক্লাস ফিজিক্স 12 এর যে ভিডিওগুলি সেগুলি আমি সিদ্ধান্ত নিয়েছি যে একদিন পর পর ছাড়ার চেষ্টা করব। ঠিক আছে, তো তোমরা ভিডিওগুলি একদিন পর পর সন্ধে 6টার দিকে প্রতি একদিন অন্তর অন্তর একটা করে লেকচার আপলোড করব। তো তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে বেল বাটনটি প্রেস করবে। নাও আমরা শুরু করি আজকের ক্লাস। এখানে রোধের উষ্ণতা গুণাঙ্ক। রোধের উষ্ণতা গুণাঙ্কটা কি? আমরা ক্লাস 11-এ পড়ে এসেছি যে উষ্ণতার সঙ্গে সঙ্গে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন প্রত্যেকটা প্রসারিত হয় এবং সেখান থেকে তিনটে গুণাঙ্ক পেয়েছিলাম: আলফা, বিটা, গামা। আলফাটাকে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটাটাকে আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর গামাটাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক, এবং এদের মধ্যে আমরা সম্পর্ক পেয়েছিলাম আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। তাহলে এই যে সম্পর্কটা পেয়েছিলাম সেই সম্পর্কটা আমাদের এখানেও কাজে লাগবে। এবং তার সঙ্গে আমরা এখানে নতুন একটা জিনিস পাচ্ছি, সেই জিনিসটা আমাদের কি হচ্ছে, রোধের উষ্ণতা গুণাঙ্ক। তার মানে এখান থেকে তাহলে আমরা আগে যেহেতু তিনটা গুণাঙ্ক জানি, তাহলে এই গুণাঙ্কটার সঙ্গে আগের গুণাঙ্কের সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে দেখো আমরা কি পাবো, যে আগে আমরা কি ছিল, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো একক দৈর্ঘ্যের যতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেত তাকে আমরা কি বলতাম, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে ঠিক এখানেও একই রকম, যে রোধের উষ্ণতা গুণাঙ্ক সেখানে আমাদের একটু, যে গ্যাসের ক্ষেত্রে যেটা ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর নির্ভর ছিল, এখানেও কিন্তু আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে নির্ভর করবে। তাহলে কি হচ্ছে, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক রোধযুক্ত কোনো পদার্থের প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য রোধের যে পরিবর্তন হয় তাকে আমরা কি বলছি, রোধের উষ্ণতা গুণাঙ্ক। তাহলে ডেফিনেশনটা আমরা এখান থেকে দেখলাম, দেখার পরে তাহলে আমাদের সেই একই রকম ভাবে, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা R0 রোধ বললো, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা রোধ RT, তাহলে রোধের উষ্ণতা গুণাঙ্ক কি হবে, যে আলফা, সেটা কি রোধ কতটা পরিবর্তিত হচ্ছে তার সঙ্গে আমার যে উষ্ণতার পরিবর্তন কতটা, আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ কতটা। তাহলে উষ্ণতা রোধের পরিবর্তন কত হবে, RT মাইনাস R0, আর এদিকে R0T। তাহলে এই সম্পর্কটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা যে ইকুয়েশনটা ডিরাইভ করতে পারবো সেটা হচ্ছে কি, যে RT মাইনাস R0 ইকুয়াল টু R0 আলফা টি। এটাকে যদি আমরা R0 কে এই পাশে নিয়ে এসে কমন নিয়ে নিই তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, RT ইকুয়াল টু R0 1 প্লাস আলফা টি। তাহলে দেখো যে আগেও আমরা তো পেয়েছিলাম দৈর্ঘ্যের ক্ষেত্রে পেয়েছিলাম, দৈর্ঘ্য কি ছিল, LT ইকুয়াল টু L0 1 প্লাস আলফা টি, তাই তো? তাহলে এখানেও দেখো সিমিলারিটি, যে RT ইকুয়াল টু R0 1 প্লাস আলফা টি। তার সঙ্গে আমাদের ইউনিটটা কি, যে আমাদের আগে আলফা বিটার ইউনিট যেরকম ছিল এখানেও কিন্তু একই রকম হচ্ছে, কারণ তুমি দেখো যে RT মাইনাস R0 বাই R0, তাহলে RT মাইনাস R0 এর একক বাই R0 এর একক দুটোই তো আর এর একক কেটে গেল, তার সঙ্গে শুধু পড়ে থাকলো শুধু টি এর একক, তার মানে টেম্পারেচারের ইউনিট। তাহলে টেম্পারেচারের ইউনিট কি, ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা নিচে আছে তাহলে পার ডিগ্রি সেন্টিগ্রেড, পার ডিগ্রি কেলভিন, পার ডিগ্রি ফারেনহাইট। তাহলে আলফা যেটা আমাদের এখানে রোধের উষ্ণতা গুণাঙ্ক, তার ইউনিটটাও আমাদের আগের আলফা বিটা গামা অর্থাৎ দৈর্ঘ্য ক্ষেত্র আর হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্কের সঙ্গে সমান থাকছে। আর একটা কি, যে আমরা এইখানে এটা খুব ইম্পর্টেন্ট নোট ডাউন করবে, যে উষ্ণতার পাল্লা যদি কম হয় তাহলে আমরা এটাকে লিখতে পারছি RT ইকুয়াল টু R0 1 প্লাস আলফা টি। এবার উষ্ণতার পাল্লা যদি বেশি হয় তখন কিন্তু আমরা আর RT ইকুয়াল টু R0 1 প্লাস আলফা টি আকারে লিখতে পারি না। অর্থাৎ এই ক্যালকুলেশন দিয়ে যদি আমরা বলি যে আলফাটা বের করব উষ্ণতা গুণাঙ্ক, সেটা কিন্তু আমরা ভুল বের করব। তাহলে এই ভুলটা সংশোধন করার জন্য আমাদের কি হলো, যে এখানে একটা ধ্রুবক রাশি ছিল আলফা, কিন্তু পরে কিন্তু সেই ধ্রুবক রাশিটা আর আলফা থাকে না, তখন আলফার সঙ্গে আরো একটা অ্যাড হয়, সেটাকে আমরা বিটা হিসাবে ধরি। তাহলে সেই ইকুয়েশনটা আমাদের কি দাঁড়াচ্ছে, যে RT ইকুয়াল টু R0 1 প্লাস আলফা টি প্লাস বিটা টি স্কয়ার। তাহলে এটা তোমাদের পরীক্ষায় খুব আসে, এটা নোট ডাউন করবে, যে উষ্ণতার পাল্লা বেশি হলে আমরা রোধটা কি করে মেজার করব, তার রাশিমালাটা কি হবে, যে RT ইকুয়াল টু R0 1 প্লাস আলফা টি প্লাস বিটা টি স্কয়ার। এর সঙ্গে আমাদের এই আলফার যে উষ্ণতা গুণাঙ্ক সেইগুলো আমরা এখানে দেখো, যে রূপার ক্ষেত্রে 0.004,
তারপরে এটা 4240, মানে এই যে উষ্ণতা গুণাঙ্ক, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে যার যত বেশি হবে সে তত কি রোধ বাড়বে। এবার আমাদের যে আলফার মানটা যদি পরীক্ষাগারে নির্ণয় করতে হয় যে কোনো পরিবাহীর ক্ষেত্রে কতটা তার রোধের উষ্ণতা গুণাঙ্ক, তাহলে সেক্ষেত্রে আমাদের যে ফর্মুলা, যদি নিম্ন উষ্ণতার স্কেল হয় তাহলে কি হয়, RT = R01 + আলফা টি। অর্থাৎ এখানে কি হলো যে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কত হবে আমার রোধটা RT, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কত R0, তারপরে আলফাটা হচ্ছে উষ্ণতা গুণাঙ্ক আর টিটা হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ বা বৃদ্ধি কতটা করেছে। তাহলে এইবার এইখানে আমাদের যদি আলফার মানটা বের করতে হয় যে কোনো কোনো পরিবাহীর, তাহলে কি হবে, আমাদের সবসময় কি হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কতটা ওর রোধ আছে R0টা, সেটা কিন্তু আমাদের বের করতে হবে। অর্থাৎ ওই পরিবাহীটাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে ওর রোধ কতটা আছে বের করে নিতে হবে। কিন্তু সেটা খুবই কঠিন কাজ, যে প্রত্যেকবার আমার তো এটা সম্ভব না। তার জন্য আমরা কি করি, যে পরীক্ষাগারে আমরা এই R0কে এমন একটা উপায় আছে যাতে আমরা কি করি, নেগলেক্ট করে নিই। কি করে, এবার দেখা যাক আমরা কি করে R0কে নেগলেক্ট করতে পারি। তো আমরা কি করলাম, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা R0 আমরা ধরলাম, প্রথমত মেজার করেছি, ধরে নিলাম। তারপরে কি হচ্ছে, কোনো পরিবাহীর রোধ T1 উষ্ণতায় একটা পাবো, T2 উষ্ণতায়, অর্থাৎ আমাদের নর্মাল টেম্পারেচার 27 ডিগ্রিতে আমি একটা পেলাম, আবার আমি টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম, সেটা 40 ডিগ্রি করলাম, তাহলে সেখানে আরেকটা রোধ পাবো, কারণ আমরা জানি টেম্পারেচারের সঙ্গে সঙ্গে রোধটাকে ইনক্রিজ করবে, বাড়বে। তাহলে এইবার এই যে বাড়ার ফলে এবার আমি কি পেলাম, এখানে R1 আর T1। তাহলে আমাদের যে টি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তো আমার ছিল R0, এবার আমি এখানে T1 করলাম, তাহলে T1 এর জন্য আমার কি হলো, T1 বা R1 আমি যদি ডিনোট করি, R1 = তাহলে আমার কখন কি হবে, যে এই ফর্মুলা অনুযায়ী আমরা তখন লিখতে পারবো যে R0 × 1 + আলফা T1, তাই তো। তারপরে সিমিলারলি আমি আরেকটা কি করেছি, T2 করেছি, তাহলে T2 এর জন্য আমার কি হবে, শুধুমাত্র R2 = R0 1 + আলফা T2, তাই তো। তাহলে এইভাবে আমাদের দুটো ইকুয়েশন আমরা এখান থেকে, আমাদের জানা ইকুয়েশন থেকে আমরা বের করে নিতে পারলাম। এবার এই দুটোকে আমরা যদি রেশিও করি, তাহলে আমাদের রেশিও করলে কি হচ্ছে, R1/R2, তাহলে এখান থেকে R0টা কি হচ্ছে, দুটোতেই যাচ্ছে, তার জন্য কি হলো, R0টা আমাদের কেটে যাচ্ছে। তাহলে কি পেলাম আমরা এখান থেকে, R1/R2 = 1 + আলফা T1/1 + আলফা T2। এবার এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, ক্রস মাল্টিপ্লিকেশন করার পরে কি করছে, যে R1/R2টাকে একদিকে নিয়ে আসলাম, আর আলফা যুক্ত টার্ম দুটোকে একদিকে নিয়ে এসে আলফাটাকে কমন নিলাম। তাহলে আলফা কি হবে, যে এদিকে R2 - R1 বাই এইখানে আলফার সঙ্গে যেটা টার্মটা যুক্ত ছিল সেটা। তাহলে আমাদের দাঁড়িয়ে গেল যে আলফা R2 - R1 বাই R1 T2 - R2 T1। তাহলে এই সম্পর্ক দিয়েই আমরা কি করি, যে পরীক্ষাগারে আলফার মানটা বের করে থাকি যে কোনো পরিবাহীর ক্ষেত্রে। এরপরে আমাদের তাহলে এখান থেকে কিন্তু কি করে এই ফর্মুলাটা ডিরাইভ হলো সেটা অতটা ইম্পর্টেন্ট নেই, কিন্তু আমাদের জেনে রাখলে পরে সুবিধা যদি ভুলে যাওয়ার ক্ষেত্রে। কিন্তু এই ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হবে, যেহেতু আলফার মানটা বের করার জন্য এই টপিকটা আমাদের ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে পরীক্ষায় আসে। তো সেটা কি, যে উষ্ণতার সঙ্গে রোধের পরিবর্তন কি হচ্ছে, ধরা যাক কোনো পরিবাহীর রোধাঙ্ক ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তাহলে এই উষ্ণতায় কি করলাম, আমি R0 ρ0 L0 A0 ধরলাম, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় R ρ L A ধরলাম। তাহলে ওই পরিবাহীর রোধের উষ্ণতা গুণাঙ্ক যদি আমি আলফা ধরি, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তো সেম আলফা, কিন্তু দুটোর সঙ্গে মিল হয়ে যাবে, সেই জন্য আমি এটাকে আলফা প্রাইম ধরলাম। এর সঙ্গে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, আর বিটা আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক আমরা জানি, তাহলে আলফা β/2, তাহলে বিটা 2 আলফা, আর এখানে এটা আলফা প্রাইম ধরেছি, তাহলে 2 আলফা প্রাইম। ঠিক আছে। তাহলে এইবার আমাদের যেহেতু 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা এটা আছে, আর T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে, তাহলে আমরা এখান থেকে যে এখানে R0 ছিল, এখানে আর অনলি আর, তাহলে এই আরটা কত হবে, আমরা অলরেডি বের করে নিয়েছি আমাদের ফর্মুলা অনুযায়ী, যে এই ফর্মুলার থেকে কি হবে, তাহলে R = R0 1 + আলফা T। এবার লেন্থটা কি আছে, লেন্থটাও তো আমার L0 ছিল, সেখান থেকে আমার কত L হয়েছে, তাহলে L0 থেকে L হয়েছে, এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত আলফা প্রাইম, তাহলে সেখান থেকে তো আমরা জানি L = L0 1 + আলফা প্রাইম T। আর ক্ষেত্রফলেরটাও সেম, ক্ষেত্রফল আমরা S দিয়ে প্রমাণ করেছিলাম, এখানে A ধরা আছে, ডিনোট করা আছে, তাহলে A = A0 1 + 2 আলফা প্রাইম T। এবার আমাদের যে আগের ফার্স্ট লেকচারে আমরা পড়েছি যে রোডটাকে ওর লেন্থ এর সঙ্গে প্রপোর্শনাল আর এরিয়ার সঙ্গে ব্যস্ত সম্পর্কযুক্ত, সেখান থেকে পেয়েছিলাম R = ρ L/A। তাহলে এখান থেকে যদি আমি রোটাকে বের করতে চাই, তাহলে রো কি হবে, আর এর সঙ্গে গুণ হবে এ, আর এলটা এসে নিচে ভাগ হবে এলটা। তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে, যে রো L/A। তাহলে এইবার আমি এই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমার কি ρ0 ধরা আছে, তাহলে আমি সেটাকে যদি এই রো R/A/L যেটা পেয়েছি, তাহলে এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমার আর এর মান জানা, এ এর মান জানা, এল এর মান জানা, সেখান থেকে আমি ρ0 তাহলে পেয়ে যাচ্ছি
R0 A0 L0, আর টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রো জানি রো, তাহলে আর আর এ এল, প্রত্যেকটা আর এল এর ভ্যালু, আর এল ভ্যালু, তাহলে আমি এখান থেকে রো আর এ বাই এল। এবার এই দুটোর আমি রেশিও করলাম, রো আর রো জিরো রেশিও করছি। তাহলে রো আর রো জিরো রেশিও যদি করি, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, রো আর রো জিরো রেশিও। তাহলে রো আর রো জিরো যদি রেশিও করি, তাহলে আমরা দেখো যে আর এ তো উপরে থাকলো, এল নিচে আসলো, আর এখানে R0 A0 নিচে থাকলো, আর এলটা উপরে গেল, তাই তো। তাহলে এবার আমরা R0 A0 L0, এটা তো আমাদের জিরো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এবার টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আর এ এল, এই তিনটাকে আমরা কি করব, অলরেডি বের করে রেখেছি তিনটে ভ্যালু। তাহলে এই তিনটে ভ্যালু আমাদের এখানে পুট করে দিতে হবে। পুট করে দেওয়ার পরে দেখো যে এখান পুট করে দেওয়ার পরে A0 L0 আর R0 এই তিনটা কিন্তু টার্ম কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি 1 প্লাস আলফা টি প্লাস ইন্টু 1 প্লাস 2 আলফা প্রাইম টি বাই 1 প্লাস আলফা প্রাইম টি। এবার এই জায়গায় 1 প্লাস 2 আলফা প্রাইম টি, এটাকে আমরা লিখছে 1 প্লাস আলফা প্রাইম টি তার স্কোয়ার। কারণ যে আলফাটা আমার খুব ছোট, মানে 10⁻⁻⁶ অর্ডারে। যদি আমাদের 1 প্লাস x⁴n ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 প্লাস xn, প্লাস আরো অনেক টার্ম থাকবে পরে। তাহলে এবার এটা কখন লিখছি, যখন 1 এর থেকে 1টা অনেক অনেক বড় হবে, যখন x এর থেকে, তখন আমরা এরকম লিখতে পারি যে 1 প্লাস x⁴n ইকুয়াল টু 1 প্লাস xn, প্লাস ডট ডট আরো স্কোয়ার টার্ম থাকবে, কিউব টার্ম থাকবে, আরো অনেক টার্ম থাকবে। এবার এক্সটাই তো অনেক ছোট, তাহলে এর স্কোয়ার টার্ম কিউব টার্ম অনেক ছোট হবে, সেই জন্য আমরা সেটাকে উপেক্ষা বা নেগলেক্ট করছি। তার জন্য আমরা কি করলাম, তাহলে এখানে দেখো যে এটাকে যদি উপেক্ষা করি, তাহলে এই টার্মটাকে প্রথমে কি করলাম, যে স্কোয়ার টার্ম করলাম। তাহলে স্কোয়ার টার্ম যদি করে নিই 1 প্লাস আলফা প্রাইম টি তার স্কোয়ার বাই 1 প্লাস আলফা প্রাইম টি, আর এদিকে ইনটু আছে কি 1 প্লাস আলফা টি। তাহলে এটা দিয়ে আমার কি কেটে গেল, তাহলে স্কোয়ার কেটে গেল, শুধু আমার পড়ে থাকলো কি 1 প্লাস আলফা প্রাইম টি, আর এদিকে তো ছিল 1 প্লাস আলফা টি। তাহলে এই দুটোর গুণ। তাহলে এই দুটোকে এবার মাল্টিপ্লিকেশন যদি করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো, যে দেখো যে 1 প্লাস আলফা প্রাইম টি প্লাস আলফা টি প্লাস আলফা প্রাইম টি স্কোয়ার, তাই তো। এবার টি স্কোয়ার এই জায়গাটায় তুমি তো জানোই, আলফা প্রাইম দুটোই আমাদের ভ্যালু 10⁻⁻⁶ অর্ডারে। তাহলে এর মাল্টিপ্লিকেশনটা কিরকম হবে, 10⁻⁻12 অর্ডারে। তাহলে অনেক ছোট, তার জন্য আমি কি এটাকে নেগলেক্ট করছি। তাহলে আমাদের পড়ে থাকলো 1 প্লাস আলফা প্রাইম টি প্লাস আলফা টি, 1 প্লাস এখান থেকে টিটাকে আমি কমন নিলাম, তাহলে আলফা প্লাস আলফা টি হলো। তাহলে আমাদের কি দাঁড়ালো এখান থেকে 1 প্লাস আলফা প্রাইম টি। এবার আমরা তো এটা ইকুয়াল টু কত বের করেছিলাম, রো বাই রো জিরো, তাই তো। রো জিরো ইকুয়াল টু এটা বের করেছি, তাহলে রো ইকুয়াল টু কি হলো, রো জিরো ইন্টু 1 প্লাস আলফা প্রাইম প্লাস আলফা টি ব্র্যাকেটে ক্লোজ। এই রিলেশনটা আমাদের পরীক্ষায় থাকে, পরীক্ষায় বলা থাকবে যে উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের পরিবর্তনের রাশিমালাটি নির্ণয় করো। এখান থেকে 1 আর 2 ম্যাথটা দেখে নিও, প্রবলেম হলে কমেন্টের মাধ্যমে জানাবে, নেক্সট ভিডিও শুরুর আগে আলোচনা করে দেব। এবার আমাদের আসছে কার্বন রোধক। কার্বন রোধকটা রোধক কি, তার আগে আমরা তো রোধটা অলরেডি পড়ে নিয়েছি, যে তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি করবে তাকে আমরা কি বলে থাকি, রোধ বলে থাকি। আমের মধ্যেই অলরেডি এক্সিস্টেন্ট করছে কার্বন রোধক। কার্বন দিয়ে যে রোধ তৈরি করা হয় তাকে আমরা কার্বন রোধক বলবো। তাহলে কার্বনটা শুধুমাত্র কিরকম কঠিন অবস্থায় পাই তা না তো, এটা আমরা গ্যাসীয় অবস্থায় পেতে পারি। তাহলে কঠিন বা গ্যাস কার্বনের সাহায্যে যে রোধক তৈরি করা হয় তাকে আমরা কি বলবো, কার্বন রোধক। কেন আমরা কার্বন রোধক তৈরি করলাম, কার্বন আমরা জানি যে কোনো আমাদের জ্বালানি কাঠ কয়লা এগুলোকে পোড়ালেই আমরা কি পাই, অবশিষ্ট কার্বন পেয়ে থাকি। তাহলে সেই কার্বন আমরা খুব স্বল্প মূল্য বা বিনামূল্য পেয়ে থাকতে পারি। তার মানে কি, এই উপজাত দ্রব্যটা খুবই সহজলভ্য। সেই কারণে আমাদের কার্বন রোধক যদি আমরা তৈরি করি, তাহলে কি তার কস্টিং খুব কম হবে, তাহলে খরচ কম হবে। আমরা তো সবসময় চাইবো যে খরচ কমে আমরা যেন জিনিসটা তৈরি করতে পারি, তাহলে কম দামে বিক্রি করা যাবে, তাই তো। সেই কারণে আমরা কার্বন রোধকটা খুব ইম্পর্টেন্ট দিয়ে থাকি এখন। আর কার্বন রোধকের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে কার্বন রোধকটা দেখতে এইরকম হয়ে থাকে কালারের। তার মানে সেখানে তুমি দেখতে পাবে যে প্রথমে ABCD চারটে ব্যান্ড থাকে। এই চারটে ব্যান্ডের মধ্যে প্রথম তিনটে ব্যান্ড ABC, এই তিনটে ব্যান্ড কি করবে, রোধকে নির্ণয় করবে। তাহলে কি করবে, রোধটাকে আমার নির্ণয় করবে। আর যে লাস্টে যে 4 নাম্বারটা থাকবে, সে কি করবে, যে আমি এই তিনটে দিয়ে যে রোধটা বের করলাম সেই রোধটা কতটা ত্রুটি আছে,
সেই ত্রুটিটা নির্ভর করবে কে, ডি। ডিটা তাহলে কি করবে, ত্রুটিটা আমার দেখিয়ে দেবে কতটা আমার ত্রুটি হয়েছে, তাই তো। তাহলে এইবার এখান থেকে আমরা কি করে রোধ নির্ণয় করব, তার আগে আমরা এই যে কালারগুলো আছে এবিসি, তার সঙ্গে ডি আছে, তাহলে এবিসি এর কালারগুলো কি কি হতে পারে এবং তার জন্য কালার আমার একটা টেবিল আছে, এই টেবিলটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে এই টেবিলটা আমাদের মনে রাখতে হবে যে এখানে কি করে কি কি কালার আছে। তাহলে দেখো যে কালোতে আমার কত 0, বাদামিতে 1, লালে 2, তাহলে এখানে পরপর করে আমার 0 থেকে 9 পর্যন্ত আছে এবং কালার হচ্ছে তাহলে কত, টোটাল 10টা কালার। এই 10টা কালার কোডের কালার অনুযায়ী তোমার কোডটা কত আমাদের মনে রাখতে হবে। তাহলে মনে রাখার জন্য দেখো তুমি এটা একটা যদি মাঝে মিডিলে ছাড়া পড়ে তাহলে কিন্তু তোমার একদম গন্ডগোল। তো সেই কারণে মনে রাখার সুবিধার্থে তোমরা এটা কিভাবে মনে রাখবে, যে কালোর কা নিলে কা বা লা, তাহলে প্রথম তিনটে নিয়ে তুমি কি করলে কাবালা, তারপরে কি করবে কহ শনি, তারপরে নেবে কহ শনি, তাহলে কত হয়ে গেল, কহ শনি পর্যন্ত হলো। তারপরে নেবে কি বে ধু সা, তাহলে কি হলো কাবালা কহ শনি বেধুসা। তাহলে এর মাধ্যমে কি তুমি করবে, কাবালা 0 1, এটা 2, এটা 3, এটা 4 5 6 7 8 আর এটা 9। তাহলে এবার কাতে কালো, বাতে বাদামি, লাতে লাল, কতে কমলা, হতে হলুদ, শতে সবুজ, দিতে নীল, আর এদিকে বেতে বেগুনি, ধুতে ধূসর, আর সাথে সাদা। তাহলে এই জায়গায় কাবালা কহসনি বেধুসা এর সাহায্যে কি করবে, কালারটা আমাকে মনে রাখতে হবে। তাহলে 0 1 2 থেকে 9 পর্যন্ত। তাহলে এই যে কালারটা যদি মনে রাখো তাহলে কি করতে পারবে, এখান থেকে আমরা এই যে কার্বন আছে কার্বনের রোধটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে কার্বনের রোধ নির্ণয় করার জন্য আমাদের এবার রোধ ইকুয়াল টু তাহলে কি হবে, লিখে নাও খাতায়, রোধ ইকুয়াল টু হবে এই যে কালার কোড আছে তার হচ্ছে কি হবে এ বি ইন্টু 10⁻⁶ এত ওহম, তার সঙ্গে থাকবে প্লাস মাইনাস ডি। ঠিক আছে, তাহলে আমাদের রোধ কি হলো, রোধ ইকুয়াল টু এ বি ইন্টু 10⁻⁶ ওহম প্লাস মাইনাস ডি। তার মানে কি হচ্ছে যে আমার এ আর বি এর কালার কোড আছে, তো তাহলে এ ধরো প্রথমে কালো হলো, কালো হলে আমার কত হবে, এটা 0 হবে, আর বিটা হচ্ছে কত বাদামি 1। তাহলে এখানে এ আর বি তার মানে কত হলো 0 1, তাহলে প্রথমে আমার এটা কি হবে দশকের সংখ্যা আর বিটা এককের সংখ্যা, তাহলে মিলে যে সংখ্যাটা হলো কত 0 1, এটা থাকলো ইনটু, এরপরে তুমি যদি বলো কাবালা লাল বলে, পরেরটা আমি বললাম পরের ব্যান্ডটা সিটা হচ্ছে লাল, তাহলে কি হলো 10 তো থাকলোই, লালের হচ্ছে কত 3, লালের জন্য আমার কত আসবে 3, তাহলে 3 ওহম। তাহলে দেখো এখান থেকে আর ডিটা আমার হচ্ছে ত্রুটি করবে, ডিটা আমার বর্ণ হতে পারে সোনালী অথবা রূপলী, সোনার দাম আমরা বেশি, তাহলে সোনালী যদি এটা হয়, এর কালার যদি সোনালী হয় তাহলে আমরা এর যে ইরোডটা সেটা কম হবে, তাহলে এই ইরোডটা তখন হবে 5%, আর যদি এটা রূপলী হয় তাহলে তখন হয়ে যাবে কত 10%, তাই তো। তাহলে এইবার আমরা এখানে কত ক্যালকুলেশন করতে পারছি যে 1 ইন্টু 10⁻³ ওহম, তার মানে এখান থেকে 10⁻³ ওহম, ওহম মানে আমরা কি জানি 1K, তার মানে 1K ইন্টু 1 তার মানে 1K। তাহলে এই যে রোড আমি বললাম যে প্রথমে কালো, তারপরে বাদামি, তারপরে যদি হলুদ হয়, এই লাল হয়, তাহলে তার যে রোডটা কত হবে 1K। এবার এখানে যদি গোল্ড বা সোনালী থাকে তাহলে 5% ইরোড, আর যদি রূপলী থাকে তাহলে 10% ইরোড। উল্টো ঘটনাটাও তোমাদের দিতে পারে, যে তোমাদের বলে দেওয়া হলো যে এখানে যে রংগুলো আছে, রংগুলো না বলে তোমাকে বলা হলো 47K প্লাস মাইনাস 10%, তাই তো। তাহলে তার জন্য যে বর্ণগুলো সেটা কিরকম হবে, তাহলে তুমি তখন কিভাবে লিখবে, যে এখানে যা যা আছে সেটাকে আমাদের যে ফর্ম এ বি ইন্টু 10⁻³ প্লাস মাইনাস ডি আকারে লিখতে হবে, তাহলে আমি সেখান থেকে আমাদের বর্ণটা আমি পুনরায় বলতে পারবো। তাহলে 47 তো থাকলো, তারপরে 1K কে আমরা লিখতে পারবো 10⁻³ ওহম প্লাস মাইনাস এটা কত 10%। তাহলে এবার এখান থেকে দেখো 4 এর জন্য আমার কালার কত হবে, 7 এর জন্য কালার কত হবে, 3 এর জন্য কালার কি হবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো তাহলে এটার জন্য কত হচ্ছে 10%, তাহলে এটা রূপলি সিলভার, আর 3 এর জন্য আমার কি হচ্ছে কমলা, 7 এর জন্য বেগুনি, আর 4 এর জন্য আমাদের হলুদ। তাহলে এই কালারগুলো হবে, তাহলে হলুদ, বেগুনি, কমলা, আর এদিকে ধূসর, এই বর্ণটা হবে কি আমাদের এই রোদের জন্য। তাহলে আমরা এখানে দুই রকম ভাবেই আমাদের রোদটা আমি বের করে নিতে পারবো। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে এখান থেকে যে কোনো একটা তোমাদের পরীক্ষার ক্লাস 12-এ থাকেই, কি যে হয় একটা বর্ণ বলা থাকলে 4টে ব্যান্ডের, তাহলে এর রোধ কত হবে, বা বলে দেবে যে এত
ওই যেরকম আমি লাস্ট প্রবলেমটা বললাম যে 47K প্লাস মাইনাস 10% বা 5% বললো, তাহলে এর কালার কোডটা কত হবে, অর্থাৎ ওই ফার্স্ট ব্যান্ড, সেকেন্ড ব্যান্ড, থার্ড ব্যান্ড, ফোর্থ ব্যান্ডের বর্ণটা কি হবে। তাহলে আমরা সহজে এটা বলে দিতে পারবো। আশা করি তোমরা নোট ডাউন করে নিয়েছো। এখানে একটা এক্সাম্পল তোমাদের দেওয়া আছে, এক্সাম্পলটা দেখো, হলুদ, বেগুনি, লাল, রুপোলি। তাহলে তার জন্য কি হবে, তোমরা তো জানো হলুদের জন্য কোড কত, বেগুনির জন্য কত, লালের জন্য কত, রুপোলির জন্য কত। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা এখানে বসিয়ে দেবো এ বি ইন্টু 10⁻⁶ প্লাস মাইনাস ডি, তাই তো। তাহলে এ হচ্ছে আমার এখানে হলুদের কোডটা তুমি দিয়ে দিলে, বেগুনির কোড দিয়ে দিলে, ইন্টু এখানে হচ্ছে আমাদের সি এর সি এর সি সি কোড অর্থাৎ লালের কোড দিলে, আর এখানে রুপোলি মানে তুমি 5% দিয়ে আমার যা হবে সেটা ক্যালকুলেশন। ঠিক আছে, তাহলে এটা আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমাদের আছে রোধের সমবায়। তাই রোধের সমবায় এটা আমরা ক্লাস 10-এ অলরেডি পড়ে এসেছি, তো এই জায়গা থেকে সেরকম প্রবলেম থাকে না, কিন্তু আমাদের এই লজিক গুলো না জানা থাকলে পরবর্তী যে প্রবলেম যেটা পরীক্ষায় আসবে সেগুলো আমরা কিন্তু পারবো না। তো সেই কারণে আমরা একবার রিভিশন করে নিই। কি রোধের সমবায় কি বলছি, আমরা জানি যে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় আর মিশ্র সমবায়। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমাদের কি হয়, যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা দেখছি যে এটা কি একটার পর আরেকটা যুক্ত হয়ে থাকে, ফলে একটাই রাস্তা থাকে। ফলে এখানে কি হয় যে কারেন্টটা অন্য কোনো দিকে যাওয়ার রাস্তা পায় না। ফলে কি হয়, এরা প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে সম পরিমাণ তড়িতাধান পরিবাহিত হয়, অর্থাৎ সম পরিমাণ প্রবাহ যায়, আইটা কনস্ট্যান্ট থাকে। আর এদের তুল্য রোধটা কিরকম হয়, যে প্রত্যেকটা রোধের সমষ্টির সঙ্গে সমান হয়। এরপরে আসছে আমাদের রোধের সমান্তরাল সমবায়। রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা জানি যে এখানে কি হচ্ছে, একটা রেজিস্ট্যান্সের সঙ্গে আরেকটা রেজিস্ট্যান্স আমাদেরকে প্যারালাল ভাবে কানেকশন হচ্ছে। এবার প্যারালাল ভাবে কানেকশন হওয়ার ফলে কি হচ্ছে, কারেন্ট যে যাচ্ছে সেটা কিন্তু তিনটে রাস্তা পাচ্ছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তিনটে রাস্তা পাচ্ছে। ফলে আমার কি হচ্ছে, কারেন্টটা তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে, আবার বি পয়েন্টে এসে যুক্ত হয়ে আবার আই কারেন্ট রূপে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, যে যেহেতু প্রত্যেকটা রেজিস্ট্যান্স একটা জায়গায় এ পয়েন্টে যুক্ত, আবার এদিকে প্রত্যেকটা আবার বি পয়েন্টে যুক্ত, তার জন্য কি হচ্ছে, এ এবং বি পয়েন্টের মধ্যে অর্থাৎ প্রত্যেকটা রেজিস্ট্যান্সের দুই প্রান্তের বিভব প্রভেদটা কি হচ্ছে, সমান হচ্ছে। অর্থাৎ ভি ইকুয়াল টু আমার কি হচ্ছে, ভি এ মাইনাস ভিবি, এটা কি হচ্ছে প্রত্যেকটার জন্য সমান হচ্ছে। আর কি এখান থেকে মনে রাখার যে এখানকার তুল্য রোধটা কি হচ্ছে, আমাদের তুল্য রোধের অনন্যক সেটা কি হচ্ছে, ওর যতগুলো আমি এখানে প্যারালালে রোধ নেব প্রত্যেকটা রোধের অনন্যকের সমষ্টির সঙ্গে সমান হবে। আর একটা এখানে আমাদের যেটা মনে রাখতে হবে, যে যদি দুটো আমাদের প্যারালাল ভাবে আছে, দুটো যদি প্যারালাল ভাবে থাকে, ধরো তাহলে কি হচ্ছে, দুটো প্যারালাল ভাবে আছে, তাহলে এখানে আই যাচ্ছে, এটা এদিকে আই ওয়ান, আর এটা I2, আর এদিকে এটা R1 R2, তাহলে এখানে আবার আই রূপে বেরিয়ে যাচ্ছে। তাহলে এরকম ক্ষেত্রে আমার কি হচ্ছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে আমার কি হচ্ছে, আই ইকুয়াল টু আমি কি জানি, যে এই দুই প্রান্তের বিভব প্রভেদ বা এর মধ্যে যে তুল্য রোধ, তাহলে তুল্য রোধটাকে যদি আমি আর ধরি, তাহলে কি হচ্ছে, আই ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি বাই আর, মানে এই এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য বাই এর মধ্যে যে রোধ। তাহলে ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু কত হলো আমার আই আর। তাহলে এখান থেকে আমরা যদি I1 অর্থাৎ এই যে প্রথম রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে কতটা কারেন্ট প্রবাহিত হচ্ছে I1 জানতে চাই, তাহলে I1 ইকুয়াল টু কি হবে, যে ওই ভি এ আর বি পয়েন্টের মধ্যে যে বিভব পার্থক্য বাই ওর মধ্যে যে রোধটা, ওই স্পেসিফিক ওই I1 যেটা যাচ্ছে R1 এর রোধ। তাহলে I1 ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি বাই R1। তাহলে ভি এ মাইনাস ভিবি এটা অলরেডি আমরা বের করে রেখেছি আই আর, তাহলে আই আর এর ভ্যালুটা পুট করলাম, আর R1 থাকলো। তাহলে এখান থেকে আই ইন্টু আর বাই R1, অর্থাৎ আমাদের এখান থেকে আমরা কি বলতে পারছি, যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা সেটা কি হবে, মূল প্রবাহ মাত্রা ইন্টু তুল্য রোধ বাই সংশ্লিষ্ট রোধ। এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আরেকটা আমাদের আছে, যে যদি দুটো আমাদের অনলি দুটোই রোধ থাকে, যেটা আমরা এক্ষুনি প্রিভিয়াস পিকচারে বললাম, সেটা যদি থাকে তাহলে তুল্য রোধ কি হচ্ছে, 1/R ইকুয়াল টু 1/R1 + R2। তাহলে ওখানে এটা যদি সাম করি তাহলে R2 + R1/R1 R2, এবার তাহলে R ইকুয়াল টু কত হচ্ছে, R1R2/R1 + R2। তাহলে আমরা যদি দুটো রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, তাহলে তুল্য রোধ কি হবে, দুটো রোধের গুণফল বাই দুটো রোধের সমষ্টির সঙ্গে সমান হবে। এবার সমবায়টা প্রান্তীয় বিভব ভি ইকুয়াল টু আমরা কি জানি, আই আর। তাহলে আর এর মানটা আমি যদি বসিয়ে দিই, তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, আই R1R2/R1 + R2। এর পরবর্তীতে আমাদের এবার যদি বলে যে I1 কত হবে, I2 কত হবে R1 এর মধ্যে দিয়ে, তাহলে আমরা অলরেডি জানি ভি বাই R1, মানে দুটো ওই বিভব প্রভেদ কি এ থেকে বি এর মধ্যে আমার কি হচ্ছে, ভি এ মাইনাস ভিবি যেটা ভি, তাহলে ভি বাই আমি যদি R1 এর মধ্যে দিয়ে I1 কারেন্টটা জানতে চাই, তাহলে R1 এর ভাগ, আর যদি R2 এর মধ্যে I2 জানতে চাই, তাহলে I2 এখানে কি হবে, আমার R2 দিয়ে ভাগ হবে। তাহলে কি হচ্ছে, যে R1 দিয়ে ভাগ হলো, আমাদের অলরেডি ক্যালকুলেশন ছিল R1 R2, সেই R1 কেটে গিয়ে শুধুমাত্র থাকলো I R2/R1
প্লাস আর টু। এবার আর টুর মধ্যে দিয়ে যদি করতাম তাহলে আই টু পেতাম, তাহলে এখানে নিচে কিন্তু আর টু কেটে যেত, কেটে গিয়ে আমার কি অনলি দিত যে আর ওয়ান, তাই তো, অনলি আর ওয়ান। তার মানে এখান থেকে কি পেলাম, আমি যেই রোদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহটা মাপতে চাইছি সেই রোদে অন্য রোদটা আমার উপরে বাই দুটো রোদের সমষ্টি। তাহলে আমাদের কি ফর্মুলাটা এখানে দাঁড়ালো, যে কোনো রোদের দুটো যদি রোদ বা তিনটা যাই থাকুক না কেন, তাহলে কি হবে যে ওই রোদের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা সেটা হবে মূল প্রবাহ ইন্টু অন্য রোদ বাই দুটো রোদের সমষ্টি। কারণ এটা কিন্তু দুটোর ক্ষেত্রেই স্পেসিফিক, দুটো রেজিস্ট্যান্স যখন সমান্তরাল সমবায়ে থাকবে তখন ওই দুটো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কতটা প্রবাহ যাবে সেটা আমরা স্পেসিফিক এখান থেকে বার করতে পারবো। সেটা কিভাবে, যে অন্য রোদ বাই দুটো রোদের সমষ্টি ইন্টু মূল প্রবাহ মাত্রা কতটা। এবার এখান থেকে অঙ্ক 1 নম্বর 2 নম্বরটা দেখবে, 3 4 দেখে নেবে, ঠিক আছে। এরপরে আমাদের যেটা আছে তোমার মিশ্র সমবায়। মিশ্র সমবায়টা দেখো কিরকম হচ্ছে, যে এখানে আমাদের শ্রেণী এবং সমান্তরাল দুটোই যুক্ত থাকছে। যেমন এটাতে প্রথমে দেখো এই আর ওয়ান আর টুটা কিরকম সমান্তরাল, আর এইটাকে যদি আমি একটা এফেক্টিভ রেজিস্ট্যান্স একটা করে নিই তাহলে কি হলো, একটা আর পরে আছে এদিকে, তাহলে এটাকে আর বললাম আর এটা আর থ্রি। তারপরে এটার এই দুটো মিলে আবার কিরকম আছে, আমার সিরিজে আছে। তার মানে এর মধ্যে আমার কি হচ্ছে, একটা সমান্তরাল একটা সিরিজ, তাই তো। তাহলে এই যে দুটো জিনিস একসঙ্গে আছে, সমান্তরাল আর সিরিজ বা শ্রেণী, তার জন্য এটাকে আমরা বলছি মিশ্র সমবায়। ঠিক আগের মতো দেখো এখানে আর ওয়ান আর টুটা সিরিজে আছে, তার সঙ্গে আমার এটা প্যারালাল আছে, তাই তো। তাহলে এটাকে আমরা যদি দেখি তাহলে এরকম করে আর একটা করবো, আর আবার এইদিকে একটা করব, করলে হবে যে আর ওয়ান আর টু মিলে যদি আর হয়, আর এটা আমার করতে আর থ্রি, তাহলে এই দুটো আবার প্যারালাল আছে, তাই তো। এইভাবে আমাদের মিশ্র সমবায় আমরা করতে পারছি। এবার এখান থেকে আমাদের ফার্স্ট প্রবলেমটা যেটা আছে, সেই প্রবলেমটা ইম্পর্টেন্ট, দেখে নেবে যে এখানে কি বলেছে, যে আমার ত্রিভুজে তিনটা বাহু, প্রত্যেকটা বাহুর রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে, প্রত্যেকটা বাহুর রেজিস্ট্যান্স দেওয়া আছে। তাহলে এর তুল্য রোধ কোথা থেকে বের করতে হবে, এ আর বি পয়েন্টের মধ্যে। তাহলে এ আর বি পয়েন্টের মধ্যে যদি আমি তুল্য রোধ বের করতে যাই, তাহলে কি হবে, যে এটাকে এদিকে টানলে এদিকে এদিকে টানলে, তাহলে এই দুটো একসঙ্গে থাকছে আর এটা আলাদা থাকছে। তার মানে এই উপরে দুটো কি শ্রেণীতে, আর এই শ্রেণীর সঙ্গে এটা কি সমান্তরালে। তাহলে 100 শ্রেণীতে হচ্ছে কত 60, এর সঙ্গে প্যারালালে আছে কি 40, তাই তো। এটা করলে পরে আমরা এখানে অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক একই রকম ভাবে এর পরেরটাও আছে, দেখো যে এবি এর মধ্যে ইয়ে কত। তাহলে এইরকম প্রবলেম তোমাদের পরীক্ষায় থেকে থাকে। এটা শুধুমাত্র রেজিস্ট্যান্স বলে না, রেজিস্ট্যান্সের সঙ্গে তোমার ধারকত্ব পরে পাবো, একদম সিমিলার। এই জায়গায় রেজিস্ট্যান্সের বদলে শুধু ধারকত্ব থাকবে, তখন তুল্য ধারকত্ব থাকে। তো এখন যদি এগুলো ভালো করে বুঝে নাও, তাহলে পরে আর ধারকত্বে গিয়ে আর অসুবিধা হবে না। তাহলে এখান থেকে তোমরা 1 2টা দেখলে, আর এদিক থেকে 4 নম্বরটা ভালো করে দেখবে, ঠিক আছে। এরপরে আমাদের আসছে যে এই যে বর্তনীতে আমরা কি তড়িৎ কোষ কি করে সংযোগ করব, যে কোনো একটা বর্তনীতে। তাহলে আমরা অলরেডি জানি যে ব্যাটারি সিগন্যাল কিরকম জানে, যে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাই তো, এটা প্লাস এটা মাইনাস। তাহলে এখানেও দেখো আমাদের একটা ব্যাটারি নিয়েছি যার হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, এবং তার সঙ্গে কি হচ্ছে এদিকে একটা বাইরে বহির্রোধ আর নিলাম। তাহলে এবার যেহেতু পজিটিভ থেকে নেগেটিভের দিকে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে কি হলো, আই আমার এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, অর্থাৎ আমার এ থেকে বি এর দিকে প্রবাহিত হচ্ছে। আবার এইভাবে তাহলে কি হচ্ছে, আইটা এইভাবে আমার একটা চক্রাকারে প্রবাহিত হতে থাকে। তাহলে এভাবে আই চক্রাকারে প্রবাহিত হতে থাকছে। এবার প্রবাহিত হওয়ার সময় আমাদের তড়িৎচালক বল, অর্থাৎ ব্যাটারিটা নিয়েছি, ব্যাটারির মধ্যে দিয়ে যখন তড়িৎটা প্রবাহিত হচ্ছে, তখন ব্যাটারির মধ্যে যে কোষের যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো কিন্তু আমার এই যে তড়িৎ প্রবাহিত হচ্ছে তাকে কিছুটা বাধা দেয়। তার জন্য কি হয়, সেখানে একটা রোধের উৎপন্ন হয়। এই রোধকে আমরা বলে থাকি কোষের অভ্যন্তরীণ রোধ। এটা কোষের ভেতরে যেহেতু সৃষ্টি হয়, কিন্তু আমরা এটা বাইরে থেকে কোনো রকম ভাবে চেঞ্জ করতে পারবো না। সেই জন্য এটাকে বলা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ। আর এই রোধটাকে আমরা স্মল আর দ্বারা ডিনোট করে থাকি। তাহলে এবার এখানে আমাদের দেখা গেল তাহলে কি হচ্ছে, যে এই যে সার্কিটটা আমরা আঁকলাম, এখানে রোধ তাহলে কি কি থাকলো, যে একটা বহিরোধ আর ক্যাপিটাল আর, আর একটা অন্তরোধ হচ্ছে স্মল আর। তাহলে এই দুটোকে আমরা যদি একসঙ্গে যোগ করি, তাহলে কি রকম ভাবে করতে পারবো, এই অর্থাৎ যোগ অর্থাৎ কি, এই যে বর্তনীটা আছে এই বর্তনীর তুল্যরোধ। তুল্যরোধ আমরা যদি জানতে চাই, তাহলে এই বর্তনীকে যে কোনো এক জায়গায় আমাকে চিহ্ন করে আমাকে টান টান করতে হবে। হচ্ছে এই সার্কিটে তুল্যরোধ আমরা বের করতে চাই, তাহলে কি করে বের করব, যে আমাদের এই এ অথবা বি যে কোনো একটা জায়গায় কি করব, বিচ্ছিন্ন করবো। বিচ্ছিন্ন করলে আমাদের সার্কিটটা দাঁড়াবে, দেখো এরকম আসলো। এবার এই সার্কিটের যে এর পাশে আমি বিচ্ছিন্ন করলাম, তাহলে এটা এ, এটা বি, আর এই পাশে আবার এ, তাই তো। তাহলে আমি এর তুল্যরোধ যদি আমি এবার বার করতে যাই, তাহলে তুল্যরোধ কত হবে, এটা একটা শ্রেণীতে আছে। তুমি যদি বি তে কাটতে, তাহলে এখানে বি আসছে, এখানে এ আসছো। তাহলে তাহলে এর মধ্যে তুল্যরোধ কি হচ্ছে, শ্রেণীতে যেহেতু, তাহলে কি হচ্ছে, আমার এটা আর, আর এটা স্মল আর, বা এটা স্মল আর এটা আর, যে কোনো একটা ব্যাপার হবে। যাই হোক না কেন, আমার ইফেক্টিভলি তোমার কি হচ্ছে, তুল্যরোধটা শ্রেণীতেই থাকছে। তাহলে আর প্লাস আর, ফলে আমাদের যে ব্যাটারি তুল্যরোধ সেটা কত হলো, স্মল আর প্লাস স্মল ক্যাপিটাল আর।
আর এখানে আমার তড়িৎচালক বল কত আছে, টোটাল ই আছে, ই ছাড়া তো আর কোনো আমার নেই। তাহলে আমার এখানে প্রবাহ মাত্রা সমান সমান কি হচ্ছে, মোট তড়িৎচালক বল বাই মোট তুল্য রোধ। তাহলে আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। তাহলে এখান থেকে আমি তাহলে এবার বলতে পারছি ই ইকুয়াল টু আমার কত দাঁড়ালো, যে আই আর, মানে ক্রস মাল্টিপ্লিকেশনটা আমরা করে দিলাম এইভাবে আর এদিকে। তাহলে ই ইকুয়াল টু কত হলো, যে আই আর প্লাস আই ক্যাপিটাল আর। এবার আমরা ওহমস ল থেকে কি জানি, ভি ইকুয়াল টু আই আর। তাহলে এই আই ক্যাপিটাল আর একে আমরা ভি দ্বারা ডিনোট করতে পারবো। তাহলে ভিটা কি হচ্ছে, আমার ভোল্টেজ ডিফারেন্স বা প্রান্তীয় বিভব পার্থক্য। তাহলে এখানে আমরা কি দেখছি, যে ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর। তাহলে এখানে আমাদের যে কোষের তড়িৎচালক বল সেটা ই, সেটা কিন্তু আমরা ওর প্রান্তীয় বিভব হিসাবে পাচ্ছি না। তাহলে প্রান্তীয় বিভব হিসাবে আমাদের এখানে একটা মাইনাস টার্ম অ্যাড থাকছে। সেই মাইনাস টার্মটা কি হচ্ছে, যে আই স্মল আর, আই স্মল আর। তাহলে এই যে আই স্মল আর, সেটা কার জন্য হলো, ওর যে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ থাকার জন্য যে তড়িতে বাধা দিচ্ছিল, তার জন্য ওইখানে আমার একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে। সেই ভোল্টেজ ড্রপ হওয়ার জন্য আমার যে প্রান্তীয় বিভব সেটা কিছুটা কমে যাচ্ছে। তাহলে এই যে ভোল্টেজ তোমার অভ্যন্তরীণ রোধের জন্য আমার কি হলো, কোষে কিছুটা ভোল্টেজ কমে গেল বা নষ্ট হলো। সেই জন্য আমরা একে বলে থাকি যে কোষের নষ্ট ভোল্টেজ বা অভ্যন্তরীণ বিভব পার্থক্য। তাহলে এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোষের বিভব পার্থক্য বা অভ্যন্তরীণ, এটা আমাদের ইম্পর্টেন্ট। এবার এখান থেকে আমাদের আর সেই রকম ভাবে কিছু নেই। এবার এই যে ইকুয়েশনটা আমরা দেখলাম, এখানে যদি কোনো রকম ভাবে যে এই ব্যাটারির যদি রেজিস্ট্যান্স তুল্য অভ্যন্তরীণ রোধটা যদি আরটা যদি শূন্য হয়, তাহলে কি হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। এটা যদি জিরো হয়ে যায়, তাহলে আমাদের কি হবে, ভি ইকুয়াল টু ই হয়ে যাবে। অর্থাৎ যদি অভ্যন্তরীণ রোধ না থাকে, তখন আমি যে তড়িৎ কোষটা নেব সেটাই আমার কি হবে, বাইরে আমি বিভব প্রান্তীয় বিভব হিসাবে পাবো। ঠিক আছে। এরপরে আমাদের এখান থেকে একটা কন্ডিশন চেয়ে থাকে, কোন কন্ডিশনে আমার কোনো একটা সোর্স ভোল্টেজ উৎস হিসেবে কাজ করবে, কোন একটা সোর্স তড়িৎ প্রবাহ হিসেবে কাজ করবে। তাহলে আমরা সেম টু সেম একটা ইকুয়েশন এখানে দেখো, যে বর্তনী এটা আমি ভাবলাম আগের মতোই, জাস্ট এখানে যে আরটা আছে সেটা কিন্তু ভেরিয়েন্স। তাহলে এটা ভেরিয়েন্স হলে পরে আমার যে তুল্য রোধ, সেটা কি এখানেও তো সেম টু সেম, আর প্লাস স্মল ক্যাপিটাল আর। তাহলে আর এখানে তড়িৎচালক বল একটাই আছে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। তাহলে এখানে আমি বলতে পারছি যে ভি ইকুয়াল টু কত হবে, আই আর। তাহলে আই আর আমি এখানে কি পেয়ে গেলাম, যে আই এর মানটা পুট করে দিই ই বাই আর প্লাস আর, তাহলে ভ্যালু পেলাম। তাহলে এইবার এখানে আমার যে অভ্যন্তরীণ রোধ আর হচ্ছে বহির রোধ, এই দুটোর মধ্যে আমরা কিন্তু এবার তুলনা করতে পারি, যে অভ্যন্তরীণ রোধটা যদি খুব কম হয় তুলনায় কার, যে আমি বাইরের যে রোধটা নিয়েছি, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, যে আমাদের যে স্মল আরটাকে ক্যাপিটাল আর এর থেকে নগণ্য, মানে কম নিতে পারি, মানে এটাকে একদম নেগলেক্ট করতেও পারি। তাহলে সেই জন্য আমাদের কি করলো, যে ই বা দেখো আমাদের যে ইকুয়েশনটা ছিল কি ই আর বাই আর প্লাস আর, সেটাকে আমরা কি করলাম, ক্যাপিটাল আরটাকে নিচে ডিভাইড করলাম। তাহলে ডিভাইড করলে প্রথমে আর আর কেটে যে ওয়ান হলো, আর পরেরটাই আর বাই ক্যাপিটাল আর। তাহলে এবার যেহেতু আমার কি হচ্ছে, যে স্মল আরটা ক্যাপিটাল আর এর থেকে অনেক ছোট, তাহলে এই মানটা আমার অনেক ছোট, তাহলে একে আমি জিরো ধরে ক্যালকুলেট করতে পারি। তাহলে এটা যদি জিরো হয়ে যায়, তাহলে আমার এখান থেকে কি পড়ে থাকলো, যে অনলি ই, অর্থাৎ ভি ইকুয়াল টু ই। অর্থাৎ আমার যে তড়িৎ কোষটা নিয়েছে সেটাই প্রান্তীয় বিভব হিসাবে পাবো। অর্থাৎ ভোল্টেজটা কি হবে, ফিক্স হিসাবে থাকছে। তাহলে ভোল্টেজ যদি ফিক্স থাকে, তাহলে আমরা তাকে ভোল্টেজ উৎস হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে ভোল্টেজ উৎস হিসাবে ব্যবহার করার শর্ত কি হলো, যে আমার অভ্যন্তরীণ রোধটা বহির রোধের থেকে অনেক ছোট হতে হবে। এরপরে আমাদের আরেকটা কন্ডিশন আমরা ব্যবহার করতে পারি ঠিক উল্টো। সেটাতে কি হচ্ছে, যে আরটা যদি ক্যাপিটাল আর এর থেকে অনেক অনেক বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আই ইকুয়াল টু আমরা কি পেয়েছে, ই আই ইকুয়াল টু ই বাই আর প্লাস স্মল আর। এবার এখান থেকে যদি স্মল আরটাকে আমরা কমন নিই, তাহলে কি পাচ্ছি, স্মল আর কমন নিলে আমার এখান থেকে একটা ওয়ান, আর এখানে আর বাই আর। এবার আমার আরটা যেহেতু বড়, তাহলে আর বাই এই যে স্মল আর রেশিও, এই রেশিওটা আমার তখন অনেক ছোট হয়ে যাবে। তাহলে একে আমি নেগলেক্ট করলাম। তাহলে এখানে শুধু পড়ে থাকলো বাই আগে ওয়ান, তাহলে ওয়ান ইন্টু আর, তাহলে আর, তাহলে ই বাই আর, ই বাই আর। তাহলে ই বাই আর যে টার্মটা আসছে, সেটা কি হচ্ছে, আমার ইটা হচ্ছে কোষের তড়িৎচালক বল, আর আরটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ। তাহলে এটা কি আমার বাইরে কোনো কিছু এফেক্ট করতে পারছে না, আর এটা আমার কি আই পাচ্ছি। তাহলে আইটা অলওয়েজ ফিক্স থাকবে আমার। কখন, যদি আরটা অনেক অনেক বেশি হয় বাইরের থেকে, তাহলে তখন আমরা সেই ব্যাটারিকে বলে থাকবো প্রবাহ উৎস বা কারেন্টের সোর্স। এরপর আমাদের এখান থেকে ম্যাথ, তোমরা 3 নাম্বার ম্যাথটা করবে। এরপর এখানে 6 নাম্বার প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট। 6 নাম্বার প্রবলেমটা যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে বলবে, তাহলে নেক্সট ভিডিও ছাড়া আগে আমি এটা আলোচনা করে দেবো। এরপরে যে তোমাদের তড়িৎচালক বল আর বিভব পার্থক্য, এটা তোমরা বই থেকে আহ, এখানে ডিরেক্ট একটু পড়ে নিলেই বুঝতে পারবে, নতুন কিছু নেই, যা বলেছি তার মধ্যেই। শান্ট থেকে নেক্সট ভিডিওতে আমরা শুরু করব। আজ এই পর্যন্তই থাক, অনেকটা লেন্থ হয়ে যাচ্ছে। যদি লেন্থের জন্য কোনো প্রবলেম মনে হয়, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই বলবে, আমি ছোট করার চেষ্টা করব। কিন্তু যেহেতু আমি এটা ক্লাস করছি, তো এর থেকে ছোট করলে মানে শেষ করা খুবই কষ্টকর হবে। তো তোমরা একটু মনোযোগ সহকারে সবাই বই সামনে নিয়ে
খাতা নেবে, নিয়ে নোট করতে করতে যেরকম তোমরা ক্লাসে লেকচার শোনো সেই রকম ভাবেই তোমরা পড়াশোনাটা করবে। আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করো তবে অবশ্যই সাবস্ক্রাইব, তার সঙ্গে বেল বাটনটা প্রেস করবে, যাতে তোমাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে তোমরা জানতে পারো যে আমি ভিডিও আপলোড করেছি।